প্রকৃতপক্ষে এসসি বা এসটি 350-এর দশকের জমির নথি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে 2011 সাল থেকে ইস্যু হওয়া যে সমস্ত কাস্ট সার্টিফিকেট, সেই কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত যে ইস্যুগুলো বা রিভেরিফিকেশান করার জন্য কোন কোন ডকুমেন্টস দরকার হচ্ছে, কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে, আর কোন কোন ডকুমেন্টস জমা করতে হবে, সেগুলো সেলফ অ্যাটেস্টেড করতে হবে কি না, সেগুলো সম্পর্কে কিন্তু আজকের বিস্তারিত ব্যাখ্যা জানাবো। তো সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওর তথ্য আপনার সামনে প্রথমেই চলে আসে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, এই সার্টিফিকেট সংক্রান্ত যে রিভেরিফিকেশনের কাজ শুরু হয়ে গেছে অলরেডি, সেই সার্টিফিকেট সংক্রান্ত কি কি জমা করতে হবে, আপনারা অনলাইন না অফলাইনে করতে পারবেন, সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওতে জানাবো। অনেক তথ্যপূর্ণ ভিডিও কিন্তু হতে চলেছে। এই ভিডিওর মধ্যে দিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন যে আপনারা সার্টিফিকেট কিভাবে জমা করবেন বা রিভেরিফিকেশনের মধ্যে আপনাকে ডাক পড়বে কি না সে সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানাবো। এবং আমার কমেন্ট বক্সে অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে আপনারা কিন্তু এসডিও বা বিডিওতে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পরে তারা কিন্তু তাদের বলেছে যে আপনাদেরকে কিন্তু ভেরিফিকেশান করার জন্য এখন ডাকা হয়নি। যদি ভেরিফিকেশান করার দরকার হয় তাহলে আপনাদেরকে জানানো হবে। তাহলে সবার এই চিন্তাটা থেকে আপাতত আপনারা মুক্ত হতে পারেন যে সবার জন্য কিন্তু নয়, যখন রিভেরিফিকেশান হবে অবশ্যই কিন্তু কাদের ডাকবে, কাদের দিয়ে ভেরিফিকেশান হবে, সম্পূর্ণ তথ্য কিন্তু তখন জানতে পারবেন। তো ভিডিওটি শুরু করা যাক। যেটা বলছে দেখুন, 2011 সাল থেকে ইস্যু হওয়া এসসি বা শিডিউল কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন করার জন্য কি কি জমা দিতে হবে, অর্থাৎ কি কি জমা দিতে হবে তার মধ্যে যে প্রথম পয়েন্টটা আমরা দেখতে পাচ্ছি, রিভেরিফিকেশনের আবেদনপত্র নির্ধারিত ফর্ম, অর্থাৎ রিভেরিফিকেশনের নির্ধারিত ফর্ম কিন্তু দিতে হবে। অর্থাৎ এই যে রিভেরিফিকেশান হবে সেই রিভেরিফিকেশানে আপনারা কিন্তু অফলাইনেও ফর্ম পূরণ করতে পারেন এবং অনলাইনেও ফর্ম পূরণ করতে পারেন। অনলাইনে ফর্ম পূরণ করলে কিন্তু পরবর্তীতে হার্ড কপি নিয়ে কিন্তু আপনাকে এসডিও বা বিডিওতে যেতে হবে, আর অফলাইনে করলেও কিন্তু আপনার ওই হার্ড কপি নিয়ে এসডিও বা বিডিওতে যেতে হবে। কিন্তু সকলের জন্য কখন হবে, যখন এসডিও বা বিডিও থেকে সার্কুলার জারি করবে তখন কিন্তু সবার জন্য রিভেরিফিকেশান হবে। কিন্তু যাদেরকে এখন মোটামুটি প্রবলেম দেখা দিচ্ছে বা যাদের নিয়ে কমপ্লেন আছে সেগুলো নিয়ে কিন্তু এখন কিন্তু এই রিভেরিফিকেশানটা চলছে। তো এই রিভেরিফিকেশন করার জন্য কিন্তু আপনাকে যাবতীয় ডকুমেন্টস কিন্তু সেখানে আপলোড করতে হবে। যে যে ডকুমেন্টস দিয়েছিলেন আপনি সেই সময়, এখন যদি মনে না থাকেও আপনারা কিন্তু অপশান দেখলে বুঝতে পারবেন কোন কোন ডকুমেন্টস আপনাকে এখানে দিতে হবে। এর পরবর্তীতে আমরা যে পয়েন্টটা আলোচনা করব সেটা হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট, আবেদনকারীর ভোটার কার্ড, আধার কার্ড, এসসি সার্টিফিকেটের ফটোকপি, অর্থাৎ আবেদনকারী যদি ভোটার কার্ড থেকে থাকে, আধার কার্ড থেকে থাকে এবং এসসি সার্টিফিকেটের ফটোকপি, এই ফটোকপিগুলো কিন্তু নিয়ে যেতে হবে এবং এগুলোর জেরক্স কপি এবং নিচেই কিন্তু নিজের সেলফ অ্যাটেস্টেড করা থাকতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনারা মাথায় রাখবেন এবং এই যে কপিগুলো নিয়ে যাবেন এই কপিগুলোর সাথে সাথে তৃতীয় নম্বর আমরা পয়েন্ট দেখে নেব যে আবেদনকারীর বাবা মায়ের 2026 সালে ভোটার লিস্ট তালিকার কপি, অর্থাৎ আপনার যে বাবা মা, সেই বাবা মার 2026 সালে যাদের ভোটার লিস্টে নাম আছে সেই ভোটার লিস্টে নামের যে কপিটা আছে, যেখানে আপনার বাবা মার জায়গা আছে, অর্থাৎ বাবা মা যেখানে নাম বা আপনার বয়স, সেখানে যে পার্ট নম্বর কত পার্ট নম্বরে আছে সেই জেরক্স কপিটা কিন্তু নিয়ে যেতে হবে। যারা সিএএতে আবেদন করেছেন তাদের জন্য এখন কিন্তু আপাতত বন্ধ, তাদের জন্য কিন্তু কোনো রকম ভেরিফিকেশান হচ্ছে না। যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত এই ভেরিফিকেশান সংক্রান্ত কাজ হবে না, তাদের সার্টিফিকেট আপাতত বাতিল বলে ঘোষণা করা হয়েছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে রেফারেন্স সার্টিফিকেট, যার ভিত্তিতে এসসি সার্টিফিকেট হয়েছিল, আপনার রেফারেন্স সার্টিফিকেট যার ভিত্তিতে হয়েছিল যদি 10 জনের সই নিয়ে হয়ে থাকে তাহলে 10 জনের নিয়ে যাবেন, আধার কার্ড এবং তাদের এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট নিয়ে যাবেন। কিন্তু যদি না হয়ে থাকে, আপনার যদি মনে হয় যদি আপনার পরিবারে কারোর আছে তাহলে কিন্তু তার কাছ থেকেও নিয়ে গেলেও কিন্তু হবে, সেটা কিন্তু 2010-এর আগে হতে হবে, সেটি 31/12/2010 তারিখ, তার আগে ইস্যু হতে হবে। অর্থাৎ যার সার্টিফিকেট দিয়ে আপনি রেফারেন্স হিসাবে দিয়েছিলেন সেই সার্টিফিকেটটা 2010-এর মানে 31 তারিখ লাস্ট ডেট অনুযায়ী 10-এর আগে কিন্তু ইস্যু হওয়া দরকার, তাহলেই কিন্তু আপনারা এটা কিন্তু সিলেক্টেড বা বৈধতা প্রকাশ পাবে। আশা করি আপনাদের এই বিষয়টা বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও তথ্য আমাদের সামনে প্রথমে চলে আসে। তো এর পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে কোন কোন ডকুমেন্টস আপনাকে নিয়ে যেতে হবে, কোন কোন ডকুমেন্টস আপাতত আপনার এইগুলো তো লাগছেই, সেই সঙ্গে আপনার কোন কোন ডকুমেন্টস আর ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো একবার দেখুন।
তো আপনারা দেখতে পাচ্ছেন যদি পরিবারের প্রথম এসসি সার্টিফিকেট ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট 1/1/2011 পরে ইস্যু হয়ে থাকে তাহলে অতিরিক্তভাবে নিচের যে কোনো একটি প্রমাণপত্র দিতে হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। নিচের যে কোনো একটা প্রমাণপত্র কিন্তু আপনার দেওয়া দরকার, অর্থাৎ যে কোনো একটা প্রমাণপত্র আপনাকে কিন্তু জোগাড় করতে হবে এবং জোগাড় করে রাখুন। প্রথম পয়েন্টটা আমরা যেটা দেখতে পাচ্ছি 1950-এর দশকের জমির নথির বা ল্যান্ড প্রুফ। আপনার যদি 1950 সালের দশকে যদি জমির নথি থেকে থাকে, সেটা হচ্ছে ল্যান্ড প্রুফ যদি থেকে থাকে, সেই ল্যান্ড প্রুফ কিন্তু আপনি দিতে পারেন। অথবা 1971 সালের সিটিজেনশিপ সার্টিফিকেট বা মাইগ্রেন্ট সিটিজেন 1971 সালে যদি কোনো রকম সিটিজেনশিপ সার্টিফিকেট থেকে থাকে, সেটা কিন্তু প্রধান পঞ্চায়েত বা আপনার যে ভোটার লিস্ট ছিল সেই সময় যদি পেয়ে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, সেটা থাকলেও কিন্তু হবে এবং সেই ভোটার লিস্টটা দেখালেও কিন্তু হবে যে আপনারা ওই সালে ভোট দিয়েছেন। অথবা 1971 সালে আগে ইস্যু হওয়া কোনো সরকারি পরিচয়পত্র মানে গভর্নমেন্ট আইডি প্রুফ। তো এই বিষয়গুলো নিয়ে একবার আলোচনা করে দেখা যাক যে 1950 সালের জমির নথি যদি আপনার না থাকে তাহলে কি করবেন। যদি 1950 সালের জমির নথি না থাকে তাহলে কিন্তু অবশ্যই দ্বিতীয় যে পয়েন্টটা আছে 1971 সালের সিটিজেনশিপ সার্টিফিকেট, সেই সিটিজেনশিপ সার্টিফিকেটটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তো এর পরবর্তীতে এবং 1971 সালের আগে ইস্যু হওয়া কোনো সরকারি পরিচয়পত্র, সেই সরকারি পরিচয়পত্র যদি ইনকেস থেকে থাকে আপনার ঠাকুরদাদা বা তার ঠাকুরদাদা যদি এরকম কোনো পরিচয়পত্র থেকে থাকে গভর্নমেন্ট আইডি প্রুফ, সেক্ষেত্রে সেটাও কিন্তু প্রযোজ্য। সেটাও যদি আপনারা দেখান তাহলে কিন্তু আপনার সার্টিফিকেটের বৈধতা নিয়ে আর কোনো প্রশ্নই উঠবে না যে আপনি এসসি বা এসটি ছিলেন। এটা আপনারা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই বিষয়টা যারা বুঝতে না পারবেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট বক্সে কিন্তু আপনারা আপনাদের কোয়ারিজগুলো জানাবেন। এর পরবর্তীতে আরেকটা জিনিস দেখাবো যে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেটটা কী। দেখুন অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট হচ্ছে পরিবারের প্রথমে যে ব্যক্তি এসসি সার্টিফিকেট পেয়েছিলেন তার সার্টিফিকেটকে ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট বলা হয়। অর্থাৎ আপনি যদি প্রথম ব্যক্তি হিসাবে কাস্ট সার্টিফিকেট পান তাহলে আপনি কিন্তু ফার্স্ট জেনারেশন সার্টিফিকেট। আপনার সার্টিফিকেট দিয়ে যদি অন্য কোনো সার্টিফিকেট হয়ে থাকে, অর্থাৎ 2010-এর আগে যদি আপনি কারো সার্টিফিকেট দিয়ে আপনার সার্টিফিকেট করে থাকেন, সেই সার্টিফিকেটটা কিন্তু বা জেরক্স নিয়ে যেতে হবে। আপনার সার্টিফিকেটে যদি কোনো প্রবলেম দেখা দেয় তাহলে কিন্তু ওই ফার্স্ট জেনারেশন সার্টিফিকেটের বৈধতা নিয়ে কিন্তু কোশ্চেন উঠবে। তো আশা করি সমস্ত বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বিষয়টি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন আর লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনার সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।